Hello students, welcome to another video lecture of biology class. So our today's topic is factor affecting enzyme activity. আমরা ফ্যাক্টরস কি ফ্যাক্টর এনজাইমের অ্যাক্টিভিটির উপর প্রভাব বিস্তার করে সেগুলো সম্পর্কে আগের ভিডিওতে ডিসকাস করেছিলাম। তার মধ্যে টেম্পারেচার এবং পিএইচ সম্পর্কে ডিসকাস করেছিলাম। থার্ড যে ফ্যাক্টরটা রয়েছে যেটা এনজাইমের অ্যাক্টিভিটির উপরে এফেক্ট করে সেটা হচ্ছে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। তাহলে আজকে আমরা এই লেকচারে এফেক্ট অফ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অন এনজাইম অ্যাক্টিভিটি এই সম্পর্কে ডিসকাস করব। অর্থাৎ উৎসেচকের কার্যকারিতার উপরে সাবস্ট্রেট ঘনত্ব কি ধরনের প্রভাব বিস্তার করে সেটা সম্পর্কে আমরা ডিসকাস করব। তো সাবস্ট্রেট আমরা জানি সাবস্ট্রেট হচ্ছে যে যার উপর এনজাইম কাজ করে এবং যাকে মডিফাই করে এনজাইম প্রোডাক্ট তৈরি করে সেটাকে বলা হয় সাবস্ট্রেট। সো অবভিয়াসলি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন কি হবে, যে সাবস্ট্রেটের ঘনত্ব বাড়লে উৎসেচকের কার্যকারিতা বাড়বে নাকি উৎসেচকের কার্যকারিতা কমবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে। সো প্রথমে আমরা যেটা দেখাবো, তো সাপোজ এখানে আমি এনজাইম কনসেন্ট্রেশন, এই যে এনজাইম আমার কোনো একটা রিয়াকশনের জন্য এনজাইম প্রেজেন্ট রয়েছে, 10টা এনজাইম প্রেজেন্ট রয়েছে। সো এরকম ধরনের 10টা মতো এনজাইম আমার প্রেজেন্ট রয়েছে। তো জাস্ট বেসিক একটা ডায়াগ্রাম করছি আমি। 1 2 3 4 5 6 7 8 9 and 10। তো এখানে সাপোজ কোনো একটা রিয়াকশনের জন্য আমার কাছে 10টা এনজাইম প্রেজেন্ট রয়েছে। সো 10 এনজাইম এখানে প্রেজেন্ট রয়েছে। তো সংখ্যাটা সম্পূর্ণ আমার নিজের ধরা একটা সংখ্যা, এটা কোনো ফিক্সড নেই যে 10টা কোনো রিয়াকশনের জন্য যে 10টাই এনজাইম থাকবে সেই রকম নয়, সেখানে 100টাও এনজাইম থাকতে পারে। সো আমি 10টা এনজাইম নিলাম। এবার এখানে সাবস্ট্রেট দিচ্ছি। তো সাবস্ট্রেট ইনিশিয়াল স্টেজে সাবস্ট্রেট দুটো দেয়া হলো। সো 2 অণু সাবস্ট্রেট দেয়া হচ্ছে। তাহলে 2 অণু সাবস্ট্রেট দিলে এখানে কি হচ্ছে না, 2 অণু সাবস্ট্রেট দিলে এই 2 অণু সাবস্ট্রেট দুটো এনজাইমের দুটো অ্যাক্টিভ সাইটে গিয়ে বাইন্ড করলো। সো এই সাবস্ট্রেটটা এখানে এসে বাইন্ড করে গেল, এই এনজাইমটার অ্যাক্টিভ সাইটে এসে বাইন্ড করে গেল, অ্যান্ড এই সাবস্ট্রেটটা এই এনজাইমের অ্যাক্টিভ সাইটে এসে বাইন্ড করে গেল। যদিও এরকম হয় না যে দুটো সাবস্ট্রেট দিলে দুটোই এনজাইমের সঙ্গে বাইন্ড করে যায়, সেটা হয় না। হয়তো আমি যদি 5টা সাবস্ট্রেট দিই তাহলে সেক্ষেত্রে হয়তো দুটো এনজাইমের সঙ্গে বাইন্ড করবে, কারণ আমরা ইকুইলিব্রিয়াম পড়েছিলাম যে সেখানে বলেছিলাম সমস্ত সাবস্ট্রেটই কিন্তু রিয়াকশনে যত সাবস্ট্রেট প্রেজেন্ট থাকে সমস্ত সাবস্ট্রেটটাই কিন্তু প্রোডাক্টে পরিণত হয়নি। বাট এখানে সিম্পলি বোঝানোর জন্য, খুব সিম্পল করে বোঝানোর জন্য দুটো সাবস্ট্রেট দিলাম, এই দুটো সাবস্ট্রেট কি হচ্ছে, দুটো এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হলো এবং এই দুটো সাবস্ট্রেট এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এই দুটো সাবস্ট্রেট দুটো প্রোডাক্টে পরিণত হচ্ছে এবং সেটার জন্য সাপোজ এনজাইম টাইম নিচ্ছে 1 সেকেন্ড। তার মানে বিক্রিয়ার রেট আমি কি পাবো, রিয়াকশন রেট আমি কি পাবো না, রিয়াকশন রেট একদম ইনিশিয়াল রিয়াকশন রেট এখানে পাওয়া যাচ্ছে। রিয়াকশন রেট 2 প্রোডাক্ট পার সেকেন্ড। তো একদম ইনিশিয়াল স্টেজে আমি কি দেখতে পাচ্ছি, রিয়াকশন রেট আসছে আমার 2 প্রোডাক্ট পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে দুটো করে প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। এরপর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি। সো দুটো সাবস্ট্রেট ছিল, দুটো সাবস্ট্রেটের জায়গায় এখানে হচ্ছে সাপোজ 4টে সাবস্ট্রেট দেওয়া হলো। তাহলে 4টে সাবস্ট্রেট যদি দেওয়া হয় তাহলে দুটো সাবস্ট্রেট 4টে সাবস্ট্রেট এইরকম 4টে উৎসেচকের 4টে এনজাইমের অ্যাক্টিভ সাইটের সঙ্গে বাইন্ড হচ্ছে এবং এই 4টে সাবস্ট্রেট ইমিডিয়েটলি পার সেকেন্ড এখানে 4টে প্রোডাক্টে পরিণত হয়ে যাবে। তার মানে 2 প্রোডাক্ট পার সেকেন্ড থেকে এরপর রিয়াকশন রেট কি হচ্ছে, 4 প্রোডাক্ট পার সেকেন্ডে পরিণত হচ্ছে। তাহলে রিয়াকশন রেট কি হলো, ইনক্রিজ হলো। আগেন যদি আমি এখানে আরো কয়েকটা সাবস্ট্রেট দিই তাহলে আরো সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনটা ইনক্রিজ করি, তাহলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন ইনক্রিজ করলে এখানে কি হচ্ছে, সেম জিনিস। তো এখানে এরপর কি হচ্ছে, কনসেন্ট্রেশন ইনক্রিজ করার পর, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইনক্রিজ করার পর রিয়াকশন রেট এরপর আমি কি পাবো, 8 প্রোডাক্ট পার সেকেন্ড। 8টা প্রোডাক্ট পাচ্ছি। নেক্সট হচ্ছে আরো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইনক্রিজ করলাম। সো টোটাল 10টা সাবস্ট্রেট এবার দেওয়া হচ্ছে। তাহলে 10টা সাবস্ট্রেট দিলে এরপর 10টা এনজাইমের 10টা অ্যাক্টিভ সাইটের সঙ্গে সাবস্ট্রেট অ্যাড হয়ে গেল এবং রিয়াকশন রেট আমি কি পাবো, 10 প্রোডাক্ট পার সেকেন্ড পাবো। ব্যাস, তাহলে এই জায়গায় আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এনজাইম কনসেন্ট্রেশন কিন্তু এনজাইম কনসেন্ট্রেশনটা আনচেঞ্জড কন্ডিশনে রয়েছে বা কনস্ট্যান্ট রয়েছে, অর্থাৎ এনজাইম আমার কাছে 10টাই রয়েছে।
সো এই আনচেঞ্জড এনজাইম কন্ডিশনে আমি যখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াচ্ছি, এনজাইম অ্যাক্টিভিটি বাড়ছে বা বিক্রিয়ার যে রেট, রিয়াকশন রেট, সেটা কিন্তু বাড়ছে। সো প্রথমে আমি কি পাচ্ছিলাম, দুটো প্রোডাক্ট পার সেকেন্ড পাচ্ছিলাম, তারপর 4টে প্রোডাক্ট পার সেকেন্ড, 8টা প্রোডাক্ট পার সেকেন্ড, 10টা প্রোডাক্ট পার সেকেন্ড। তার মানে এখান থেকে আমি কি কনক্লুড করতে পারি যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন, সো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন এইভাবে প্রকাশ করা হয়। সো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যখন ইনক্রিজ করছে, রিয়াকশন রেটও ইনক্রিজ করছে, রিয়াকশন রেট এটাও ইনক্রিজ করছে। সো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ানোর সঙ্গে সঙ্গে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যতটা বৃদ্ধি পাবে, রিয়াকশন রেটও বৃদ্ধি পাবে। আচ্ছা, এরপর আসি, এরপর 10টার জায়গায় এখানে সাবস্ট্রেট আমি 12টা করে দিলাম। সো 12টা সাবস্ট্রেট আছে, তাহলে এক্ষেত্রে আমি কি পাবো, এই কন্ডিশনে আমি কি দেখতে পাবো? সো এই কন্ডিশনে কি আমরা এরকম দেখতে পাবো 12টা প্রোডাক্ট পার সেকেন্ড আসবে কি? আসবে না। তার কারণ হচ্ছে আমার কাছে এনজাইম রয়েছে 10টা, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন 12টা, সাবস্ট্রেট আমি 12টা দিয়েছি, বাট 10টা এনজাইমের 10টা অ্যাক্টিভ সাইটে 10টা সাবস্ট্রেট যুক্ত হয়ে গেছে। এরপর আমার কাছে আর কোনো এনজাইম নেই যার মধ্যে এই দুটো এক্সট্রা সাবস্ট্রেট যুক্ত হতে পারে। যতক্ষণ না পর্যন্ত এই যে এনজাইমগুলো রয়েছে, এই এনজাইমগুলোর মধ্যে যে সাবস্ট্রেটটা বাউন্ড কন্ডিশনে রয়েছে, সেই সাবস্ট্রেটটা যতক্ষণ না প্রোডাক্টে পরিণত হয় এবং এনজাইমের অ্যাক্টিভ সাইটটা যতক্ষণ না এমটি হয় বা খালি হয়, ততক্ষণ পর্যন্ত ওই দুটো অ্যাড হতে পারবে না। তার মানে এখানে আমি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন ইনক্রিজ করেছি, তারপরেও কিন্তু এই অবস্থাতেও আমি 10 প্রোডাক্ট পার সেকেন্ডই পাবো, কেননা এনজাইম কনসেন্ট্রেশন আমার কিন্তু আনচেঞ্জড কন্ডিশনে রয়েছে বা এনজাইম কনসেন্ট্রেশনটা কিন্তু কনস্ট্যান্ট রয়েছে। সো 10টা এনজাইম রয়েছে, 10টা এনজাইমের 10টা অ্যাক্টিভ সাইটে 10টা সাবস্ট্রেট বাইন্ড করে গেছে এবং 10টা সাবস্ট্রেট বাইন্ড হয়ে যাওয়ার জন্য এরপর আমি যতই সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়াই না কেন, এখানে 12টার জায়গায় 14টা বা 20টা এরকম যত সাবস্ট্রেট দিই না কেন, এরপর থেকে আমি কিন্তু ওই 10 প্রোডাক্ট পার সেকেন্ডই রিয়াকশন রেট পেতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা কি বললাম যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি ইনক্রিজ করা হয় তাহলে রিয়াকশন রেট ইনক্রিজ করবে। কতক্ষণ পর্যন্ত না, যতক্ষণ না পর্যন্ত এনজাইমের সমস্ত অ্যাক্টিভ সাইট সাবস্ট্রেট দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত রিয়াকশন রেট ইনক্রিজ করবে। যখন এনজাইম স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, স্যাচুরেটেড মানে এনজাইম স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, স্যাচুরেটেড মানে কি? স্যাচুরেটেড মানে সম্পৃক্ত হয়ে যাচ্ছে, সম্পৃক্ত মানে এই এনজাইমের সমস্ত অ্যাক্টিভ সাইট ফিল আপ হয়ে গেছে, কোনো অ্যাক্টিভ সাইট ফাঁকা নেই বা কোনো এনজাইম ফাঁকা নেই যেখানে সাবস্ট্রেট বাইন্ড করতে পারে। তাহলে যতক্ষণ না পর্যন্ত এনজাইম স্যাচুরেটেড হচ্ছে ততক্ষণ পর্যন্ত সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যদি বাড়ায়, রিয়াকশন রেটও বাড়তে থাকবে। এনজাইম স্যাচুরেশন হয়ে যাওয়ার পর রিয়াকশন রেট কিন্তু আর চেঞ্জ হবে না, অর্থাৎ চেঞ্জ হবে না মানে এই 10 প্রোডাক্ট পার সেকেন্ড থেকে কমে যাবে না, কমেও যাচ্ছে না, বেড়েও যাচ্ছে না। সো 10 প্রোডাক্ট পার সেকেন্ড এই জায়গাতে এসেই থেকে যাবে। তো এখানে মেন বক্তব্য হচ্ছে সাবস্ট্রেট ঘনত্ব যদি বাড়তে থাকে তাহলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত রিয়াকশন রেট বা বিক্রিয়ার গতিও বাড়তে থাকবে, যতক্ষণ না পর্যন্ত এনজাইমের সমস্ত সক্রিয় স্থান উৎসেচক দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। এবং যখনই এনজাইম স্যাচুরেশন লেভেলে পৌঁছে গেল তখন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালেও আর রিয়াকশন রেট বাড়বে না, রিয়াকশন রেট সেম থেকে যাবে। অর্থাৎ এখানে আমরা যতই কনসেন্ট্রেশন, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যতই দিই না কেন, এরপর থেকে আমরা কিন্তু 10 প্রোডাক্ট পার সেকেন্ড করেই পাবো, অর্থাৎ পার সেকেন্ড আমরা 10টা করে প্রোডাক্টই পাবো। তাতে যদি আমি 100টা সাবস্ট্রেটও দিই তাহলে সেখানে আমি 10টা প্রোডাক্টই পাবো, সেকেন্ডে 10টা প্রোডাক্টই পাবো। সো এটাই হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনের এনজাইম অ্যাক্টিভিটির উপরে প্রভাব। সো এবার আমরা কি বলেছি এখানে একটু দেখি। সো উইথ ইনক্রিজ ইন সাবস্ট্রেট কনসেন্ট্রেশন রেট অফ রিয়াকশন ইনক্রিজেস, অর্থাৎ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়লে বিক্রিয়ার গতিও বাড়তে থাকবে। till the time all the active sites of all the enzymes are occupied by substrate molecule, অর্থাৎ কতক্ষণ পর্যন্ত বাড়বে না, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়বে। মানে অপরিবর্তিত উৎসেচক ঘনত্বে সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ালে বিক্রিয়ার হার বাড়তে থাকে যতক্ষণ না পর্যন্ত সমস্ত উৎসেচকের সমস্ত সক্রিয় স্থান সাবস্ট্রেট দ্বারা অধিকৃত হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সাবস্ট্রেটের ঘনত্ব বাড়ালে বিক্রিয়ার হারও বাড়তে থাকবে। যেমন আমরা 10টা এনজাইম নিয়েছিলাম, সেই 10টা এনজাইমে প্রথমে যখন আমি 2টো সাবস্ট্রেট দিচ্ছি
2 প্রোডাক্ট পার সেকেন্ড পাচ্ছি, 4টে সাবস্ট্রেট দিলে সেখানে 4 প্রোডাক্ট পার সেকেন্ড পাচ্ছি, 8টা দিলে 8 প্রোডাক্ট পার সেকেন্ড পাচ্ছি, 10টা দিলে 10 প্রোডাক্ট পার সেকেন্ড পাচ্ছি। বাট যখনই আমি 12টা দিলাম তখন সেখানে আমার কাছে এনজাইম রয়েছে 10টা, বাট সাবস্ট্রেট দিচ্ছি আমি 12টা বা 14টা, তাহলে এনজাইম আর কিন্তু এনজাইমের কোনো অ্যাক্টিভ সাইট কিন্তু ফাঁকা থাকছে না, যেটা সাবস্ট্রেট দ্বারা পরিপূর্ণ হবে। The stage at which all active sites are occupied by substrate known as saturation of enzyme, অর্থাৎ যখন উৎসেচকের সমস্ত সক্রিয় স্থানগুলো সাবস্ট্রেট দ্বারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখন সেই অবস্থাটাকে বলা হচ্ছে স্যাচুরেশন অফ এনজাইম। অর্থাৎ এনজাইম স্যাচুরেটেড হয়ে গেছে, এরপর এনজাইমের কাছে আর কোনো ফাঁকা জায়গা নেই যার মধ্যে ও সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করতে পারে। any further increase will not cause any change, অর্থাৎ এরপর সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যতই বাড়ায় কোনো চেঞ্জ ঘটবে না। চেঞ্জ ঘটবে না মানে কিন্তু এটা যে বাড়বেও না কমবেও না, তার মানে একই থেকে যাবে, 10 প্রোডাক্ট পার সেকেন্ডটাই থেকে যাবে। at this stage the velocity of reaction is maximum, এবং এই স্টেজ যেটা, এই অবস্থা যেটা রয়েছে, এই অবস্থায় রিয়াকশনের ভেলোসিটি মানে গতি যেটা, সেই গতিটাকে আমরা কি বলবো, ম্যাক্সিমাম। তার কারণ এখানে এরপর আমি যতই বাড়াই না কেন আর বাড়বে না, বা কমালে কমে যাবে, বাট সাবস্ট্রেট রিয়াকশন, সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন যদি কমাই কমে যাবে, বাট সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন বাড়ালে এরপর আর বাড়বে না। তাহলে এই অবস্থাতেই রিয়াকশনের রেটটা আমি সর্বাধিক পাচ্ছি, সর্বোচ্চ পাচ্ছি। সো রিয়াকশন রেট এই যে সর্বোচ্চ হচ্ছে, এই অবস্থাটাকেই বলা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি, বা এটাকে ভি ম্যাক্স দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। আচ্ছা, এখানে একটা গ্রাফ দেখাবো আমরা। সো গ্রাফ হচ্ছে এইদিকে যদি আমি ভেলোসিটি অফ রিয়াকশন প্লট করি গ্রাফে, অ্যান্ড এইদিকে যদি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন প্লট করি গ্রাফে, তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি না, এখানে গ্রাফটা কেমন ভাবে হচ্ছে, এখানে সিম্পলি বাড়ছে। সো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ছে, তো রিয়াকশন রেটও বাড়ছে, এবং বাড়তে বাড়তে একটা স্টেজে পৌঁছচ্ছে, যে স্টেজে গিয়ে এটা কি হয়ে গেছে, টোটালটাই একটা স্ট্রেট লাইন দেখাচ্ছি আমরা এখানে। সো স্ট্রেট লাইন হয়ে গেছে। স্ট্রেট লাইন হয়ে যাওয়া মানে কি, এটা আর কিন্তু বাড়ছে না, এটা এরকম ধরনের এরপর স্টেশনারি স্টেজে চলে গেছে, মানে এটা এইরকম আনচেঞ্জড কন্ডিশনে চলে গেছে। যদি এটা বাড়তো, সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ানোর সঙ্গে সঙ্গে রিয়াকশন রেট যদি ইনডেফিনিট টাইম পর্যন্ত বাড়তো, তাহলে সেক্ষেত্রে কিন্তু গ্রাফটা এইরকম হতো, অর্থাৎ এইরকম বারবার এইরকম ধরনের বাড়তে থাকতো, অর্থাৎ এইরকম ধরনের যেত। বাট এখানে কি হচ্ছে, একটা সময় পর্যন্ত বেড়ে তারপর এটা কি হয়ে গেছে, এইরকম ধরনের স্টেবল হয়ে গেছে, অর্থাৎ এই জায়গায় স্টেবল হয়ে গেছে, মানে এটা আর আনচেঞ্জড হচ্ছে, এটা আর কোনো বাড়বেও না কমবেও না। সো এই অবস্থায় ভেলোসিটিটা ম্যাক্সিমাম, সো এটাকে আমরা কি বলছি, ভি ম্যাক্স বলছি। সো ভি ম্যাক্স, এই জায়গাটা হচ্ছে ভি ম্যাক্স, এবং এইটা হচ্ছে কোন সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে, না এই সাবস্ট্রেট কনসেন্ট্রেশনে এটা হচ্ছে ভি ম্যাক্স অ্যাচিভ করেছে। এখানে একটা ডেফিনেশন জানতে হয়, সেটা হচ্ছে, ডেফিনেশনটা হচ্ছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট বা Km এর ডেফিনেশন। সো কি জিনিসটা, না দ্য সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট হুইচ দ্য কেমিক্যাল রিয়াকশন অ্যাটেন্ডস, কেমিক্যাল বা বায়োকেমিক্যাল রিয়াকশন অ্যাটেন্ডস হাফ অফ ইটস ম্যাক্সিমাম ভেলোসিটি ইজ কল্ড মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট, বা সংক্ষেপে Km বলা হয়। তো কি বলা হচ্ছে ব্যাপারটাকে, না সাবস্ট্রেটের যে ঘনত্বে কোনো একটা জৈব রাসায়নিক বিক্রিয়ার গতি তার সর্বাধিক গতির অর্ধেক হয়, তাকে মাইকেলিস মেন্টেন ধ্রুবক বা মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট বলা হয়। এটা অ্যাকচুয়ালি এটা সায়েন্টিস্টের নাম থেকে এসেছে, মাইকেলিস মেন্টেন, যে সায়েন্টিস্টরা এই এক্সপেরিমেন্ট করেছিলেন তাদের নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট, এবং এইটাকে সংক্ষেপে Km, কে সাফিক্সে M এইরকম ভাবে প্রকাশ করা হয়। তো এই জিনিসটা কি একটু দেখি, তাহলে এখানে আমরা কি বলছিলাম, যে ভি ম্যাক্স হচ্ছে এই জায়গাটা, তো এটা হচ্ছে ভি ম্যাক্স। এটা যদি ভি ম্যাক্স হয়, ভি ম্যাক্স এর হাফ কোনটা হবে, সো এটা ভি ম্যাক্স হলে সাপোজ এই জায়গাটা হচ্ছে ভি ম্যাক্স হাফ, ভি ম্যাক্স বাই 2 এই জায়গাটা আসবে, অর্থাৎ হাফ ভেলোসিটি, সর্বোচ্চ ভেলোসিটির হাফ ভেলোসিটি যেটা, সেটা এই জায়গায় আসছে। এবার এই পর্যন্ত, অর্থাৎ রিয়াকশনের ভেলোসিটি এত দূর পর্যন্ত পৌঁছানোর জন্য যতটা আমার সাবস্ট্রেট দরকার, তাহলে এই রিয়াকশন ভেলোসিটি এতটা পৌঁছতে গেলে সাবস্ট্রেট কতটা, এখানে সাবস্ট্রেট এতটা দরকার আমার, এটা, অর্থাৎ এই সাবস্ট্রেট ঘনত্বে রিয়াকশন ভেলোসিটি এইটা পৌঁছচ্ছে, তাহলে এইটা হবে Km, অর হচ্ছে এটাকে আমি মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট বলবো।
তাহলে এখানে কি বললাম আমরা, না সাবস্ট্রেটের যেই ঘনত্বে রিয়াকশনের ভেলোসিটি তার সর্বোচ্চ ভেলোসিটির হাফ হবে। সো সর্বোচ্চ ভেলোসিটি আমার কোনটা, এইটা ভিম্যাক্স। সো সর্বোচ্চ ভেলোসিটির হাফ মানে ভিম্যাক্স বাই টু। মোটামুটি এইটা যদি সর্বোচ্চ হয় তাহলে এই জায়গাটাই হাফ হবে, ভিম্যাক্স বাই টু এই জায়গাটা। এবং এই ভিম্যাক্স বাই টু এইটাতে পৌঁছতে যে সাবস্ট্রেট ঘনত্বটা লাগবে, তাহলে ভিম্যাক্স বাই টু যদি এইখানটাই হয়, এইটা যদি ভিম্যাক্স বাই টু হয়, তাহলে ভিম্যাক্স বাই টু পৌঁছচ্ছে কোন সাবস্ট্রেট ঘনত্বে, এইটা। আর ভিম্যাক্স পৌঁছচ্ছে কোন সাবস্ট্রেট ঘনত্বে, এই জায়গায় ভিম্যাক্স পৌঁছচ্ছে। তাহলে ভিম্যাক্স বাই টু পৌঁছতে বা অর্ধেক ভেলোসিটি, সর্বোচ্চ ভেলোসিটির, সর্বোচ্চ বিক্রিয়ার গতির অর্ধেক গতি প্রাপ্ত হতে যেই সাবস্ট্রেটের ঘনত্বটা প্রয়োজন সেইটাকে বলা হচ্ছে km। সো অনেক সময় কিন্তু স্টুডেন্ট এখানে কনফিউজড হয়ে যায় এবং kmটাকে বলে এইরকম ধরনের লেখে, km ইকুয়াল টু হাফ বা ভিম্যাক্স বাই টু বা হাফ ভিম্যাক্স এটা বলে। বাট দিস ইজ রং, এটা লেখাটা এটা হচ্ছে রং, এটা কনসেপ্ট কিন্তু সেম হলো না। ভিম্যাক্স বাই টু মানে তো জাস্ট ভেলোসিটি, রিয়াকশনের ভেলোসিটি বা রিয়াকশনের রেটকে আমি বোঝাচ্ছি, আর কেএম হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশনকে বোঝানো হচ্ছে। তাহলে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন অ্যান্ড রিয়াকশনের ভেলোসিটি দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন সম্পূর্ণ আলাদা জিনিস অ্যান্ড রিয়াকশনের ভেলোসিটি সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে km ইকুয়াল টু ভিম্যাক্স বাই টু এটা আমরা লিখতে পারবো না। বাট km কোনটা, না km হচ্ছে সেই সাবস্ট্রেট ঘনত্বটা যেই সাবস্ট্রেট ঘনত্ব দিলে রিয়াকশনের ভেলোসিটি সর্বোচ্চ ভেলোসিটির হাফ হয়ে যায়। মানে km হচ্ছে সাবস্ট্রেট ঘনত্ব অ্যাট ভিম্যাক্স বাই টু। তার মানে এখানে আমরা এইটা লিখতে পারি, km ইজ সাবস্ট্রেট কনসেন্ট্রেশন অ্যাট ভিম্যাক্স বাই টু, অর্থাৎ ভিম্যাক্স বাই টু এ যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনটা আসছে দ্যাট ইজ দ্য km। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, এবার এখানে km জেনে আমার লাভ কি, km কেন আমি জানবো? সো km জানার কারণ হচ্ছে যে এখানে একটা কথা মনে রাখতে হবে, km অ্যাকচুয়ালি আমরা মেজার করি অ্যাফিনিটি জানার জন্য, এনজাইমের অ্যাফিনিটি জানার জন্য। সো km ডিটারমাইন এনজাইম অ্যাফিনিটি, অ্যাফিনিটি। সো উৎসেচকের সাবস্ট্রেটের প্রতি আসক্তি নির্ধারণ করতে km জানার প্রয়োজন হয়। সো km হচ্ছে, যদি লো km হয়, যেই রিয়াকশনের km বা যেই উৎসেচকের km লো হবে, কম হবে, সেই উৎসেচকের বা এনজাইমের অ্যাফিনিটি বেশি হবে, মোর এফিসিয়েন্ট বা হাই অ্যাফিনিটি। আর যদি km যদি হাই হয়, km হাই হলে তাহলে লো অ্যাফিনিটি হবে, লো অ্যাফিনিটি। সো ব্যাপারটা কি, অর্থাৎ কোনো একটা উৎসেচকের যদি km বা মাইকেলিস মেন্টেন কনস্ট্যান্ট যদি কম হয় তাহলে সেই উৎসেচক বেশি এফিসিয়েন্ট। তার মানে সেই উৎসেচক দ্বারা যে রিয়াকশন হবে, ক্যাটালাইজ হবে, সেই রিয়াকশন অনেক বেশি এফিসিয়েন্টলি ক্যাটালাইজ হবে। কেন না, এখানে ধরো সাপোজ এখানে km আমি কম সাবস্ট্রেট ঘনত্ব দিয়েছি, সাবস্ট্রেট ঘনত্ব কোনো একটা এনজাইমের ক্ষেত্রে আমি সাবস্ট্রেট ঘনত্ব কম দিয়েছি, তাতেই দেখা যাচ্ছে সে সর্বোচ্চ ভেলোসিটির অর্ধেক ভেলোসিটি প্রাপ্ত হয়ে গেছে। আর একটা সাবস্ট্রেটের ক্ষেত্রে আমি দেখছি যে আরেকটা সাবস্ট্রেটের ক্ষেত্রে আমি অনেক বেশি পরিমাণে, আরেকটা এনজাইমের ক্ষেত্রে আমি অনেক বেশি পরিমাণে সাবস্ট্রেট দিয়েছি, তারপরে গিয়ে কি সে অর্ধেক ভেলোসিটি প্রাপ্ত হচ্ছে। তার মানে অবভিয়াসলি যে যে এনজাইমটা কম সাবস্ট্রেট ঘনত্বে ভিম্যাক্স বাই টু এ পৌঁছে যাচ্ছে, তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে, তার মানে তার রিয়াকশন করার রেটটা বেশি হবে। আর যে অনেক বেশি সাবস্ট্রেট দিলে তবে ভিম্যাক্স বাই টু এ পৌঁছেছে, তার মানে তার রিয়াকশন রেটটা কম হবে। সো এখানে সাপোজ এই জায়গা থেকেই আমরা এক্সাম্পলটা দিতে পারি। সেইখানে সাপোজ হচ্ছে আমি 10টা দেখাচ্ছি, 10 প্রোডাক্ট পার সেকেন্ড দেখাচ্ছি। সো 10 প্রোডাক্ট পার সেকেন্ড, এখানে যদি আমি দেখাই যে এখানে 10টা সাবস্ট্রেট দিলেই তো 10 প্রোডাক্ট পার সেকেন্ড হয় না। আমি প্রথমেই বলেছিলাম যে সাপোজ দেখা যায় যে হয়তো 20টা প্রোডাক্ট দিলে তবে হচ্ছে সেটা 10টা সাবস্ট্রেটের সঙ্গে বাইন্ড করে। তাহলে একটা এনজাইমের ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে একটা এনজাইমের ক্ষেত্রে 20টা আমি প্রোডাক্ট দিলাম, তারপরে সে 10টা প্রোডাক্ট পার সেকেন্ড দিচ্ছে। আর একটা এনজাইমের ক্ষেত্রে আমি কি দেখাচ্ছি, আর একটা এনজাইমের ক্ষেত্রে আমি 15টা প্রোডাক্ট দিলাম, তারপরে সে দেখাচ্ছে 10
10টা মানে 15টা প্রোডাক্ট দেওয়ার পরে সে 10টা প্রোডাক্ট পার সেকেন্ড দিচ্ছে, তার মানে অবভিয়াসলি যার কেএম কম হবে সে বেশি এফিসিয়েন্ট হবে, সে বেশি হচ্ছে রিয়াকশনকে ক্যাটালাইজ করার ক্ষমতা তার বেশি হবে, আর যার কেএম বেশি হবে সে রিয়াকশনকে ক্যাটালাইজ করার ক্ষমতা কম হবে। সো এটা হচ্ছে সাবস্ট্রেটের কনসেন্ট্রেশন, এনজাইমের অ্যাক্টিভিটির উপর সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের একটা প্রভাব। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এফেক্ট অফ প্রোডাক্ট কনসেন্ট্রেশন। সো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যেমন এনজাইমের অ্যাক্টিভিটির উপর প্রভাব বিস্তার করে, একইভাবে প্রোডাক্ট কনসেন্ট্রেশনও এনজাইমের অ্যাক্টিভিটির উপর প্রভাব বিস্তার করে। কিভাবে না, অ্যাকুমুলেশন অফ প্রোডাক্ট in the reaction lower the rate of forward reaction by occupying active sites of enzyme। অর্থাৎ একটা রিয়াকশন আমরা যদি দেখাই যে এ হচ্ছে একটা সাবস্ট্রেট রয়েছে এবং এই এ সাবস্ট্রেট এনজাইম দ্বারা একটা রিয়াকশন হচ্ছে, আচ্ছা এটা নয় আমরা এখানে দেখাচ্ছি। সো এখানে হচ্ছে এনজাইম দেখাচ্ছি, এনজাইম প্লাস সাবস্ট্রেট 1 এটা দেখাচ্ছি। সো এখানে কি হবে আমরা জানি, এনজাইম সাবস্ট্রেট 1 কমপ্লেক্স তৈরি হবে এবং তারপর এখান থেকে কি হচ্ছে এনজাইম প্রোডাক্ট 1 কমপ্লেক্স তৈরি হবে এবং এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে এনজাইম আর প্রোডাক্ট পৃথক হয়ে যাবে। সো প্রোডাক্ট পৃথক হয়ে যাচ্ছে। এবার যদি অনেক বেশি প্রোডাক্ট তৈরি হতে থাকে, প্রোডাক্ট অনেক তৈরি হচ্ছে এবং সেটা খরচা হচ্ছে না, প্রোডাক্ট কোনো কাজে খরচা হচ্ছে না, প্রোডাক্ট অ্যাকুমুলেট হচ্ছে, তাহলে অ্যাকুমুলেট হলে এই এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স রূপেই থেকে যাবে, অর্থাৎ এনজাইমের অ্যাক্টিভ সাইটে প্রোডাক্ট যুক্ত হয়ে থাকবে, এনজাইম প্রোডাক্ট পৃথক হবে না। তাহলে এনজাইম প্রোডাক্ট যদি পৃথক না হয়, তাহলে প্রোডাক্ট যদি এনজাইমের অ্যাক্টিভ সাইট থেকে বেরিয়ে না আসে, তাহলে নতুন সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে, এনজাইমের অ্যাক্টিভ সাইটে নতুন সাবস্ট্রেট যুক্ত হতে পারবে না, তার মানে যে রিয়াকশন রেট যেটা হবে সেটা হ্রাস হয়ে যাবে। সো এখানে এই সাইকেলটা আমরা জানি যে এনজাইম সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হলো, তারপর কি হচ্ছে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স তৈরি হলো, এনজাইম সাবস্ট্রেটের মধ্যে পরিবর্তন ঘটাবে, দিয়ে সাবস্ট্রেটকে প্রোডাক্টে তৈরি করবে, এনজাইম প্রোডাক্ট কমপ্লেক্স পাবো এবং তারপর এনজাইম আর প্রোডাক্ট পৃথক হয়ে যাবে। এবার এই এনজাইমটা নতুন সাবস্ট্রেটের সঙ্গে আবার যুক্ত হবে, সো সাবস্ট্রেট 2 এর সঙ্গে হয়তো যুক্ত হচ্ছে। সো এক্ষেত্রে যেটা যদি প্রোডাক্ট যদি অ্যাকুমুলেট হয়, অর্থাৎ প্রোডাক্ট বেশি পরিমাণে উৎপন্ন হচ্ছে কিন্তু খরচা হচ্ছে না, তাহলে সেই প্রোডাক্টটা এনজাইমের অ্যাক্টিভ সাইট থেকে বেরিয়ে আসবে না। অ্যান্ড এনজাইমের অ্যাক্টিভ সাইট থেকে যদি না বেরিয়ে আসে, তাহলে অ্যাক্টিভ সাইট ফাঁকা না হলে সাবস্ট্রেট অ্যাক্টিভ সাইটে যুক্ত হতে পারবে না। তাহলে এই যে ফরওয়ার্ড ডিরেকশনের রিয়াকশন, মানে এই রিয়াকশনটা রেটটা কমে যাবে, উল্টো দিকে রিয়াকশন হবে, অর্থাৎ তখন এই রকম ভাবে রিয়াকশনটা হতে থাকবে, অর্থাৎ রিভার্স রিয়াকশন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকতে পারে। মানে এই প্রোডাক্টটা কনভার্ট হয়ে সাবস্ট্রেটে পরিণত হয়ে যাবে এবং আবার এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স বিচ্ছিন্ন হচ্ছে। সো এখানে হচ্ছে মনে রাখতে হবে যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়লে, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়লে এনজাইমের অ্যাক্টিভিটি বাড়তে থাকবে বা রিয়াকশন রেট বাড়তে থাকবে, বাট প্রোডাক্ট কনসেন্ট্রেশন যদি বাড়ে তাহলে এনজাইমের অ্যাক্টিভিটি কিন্তু কমতে থাকবে। So this is all about the factors affecting enzyme activity and next lecture আমরা এনজাইম ইনহিবিশন সম্পর্কে ডিসকাস করব, অর্থাৎ কিছু ইনহিবিটরও রয়েছে যারা এনজাইমের অ্যাক্টিভিটিতে বাধা সৃষ্টি করে থাকে। সো সেগুলো সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব।